তো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ক্লাসটিতে ক্লাস 12 এর ফোর্থ সেমিস্টারের একটা ইম্পর্টেন্ট পোয়েম বা কবিতা হক রুস্টিং রিটেন বাই টেড হিউজ, এই কবিতাটি আমরা আলোচনা করব। এর লাইন বাই লাইন বঙ্গানুবাদ, প্রত্যেকটা শব্দ ধরে ধরে শব্দার্থ এবং ইম্পর্টেন্ট যে এক্সপ্রেশন এবং লাইনগুলো রয়েছে যেগুলোর থেকে 2 নম্বর এবং 6 নম্বরে কোশ্চেন হতে পারে, সেগুলো লিখিত আকারে থাকবে। তো তোমরা স্ট্যান্ডা বাই স্ট্যান্ডা সেটা করা আছে। তোমরা যখন ক্লাসটি দেখবে তখন একটা করে স্ট্যান্ডা শেষ হলে দেখবে নিচে কিছু নোট দেয়া আছে, প্রত্যেকটা এক্সপ্রেশন বা লাইনের সেটা ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন দেয়া আছে। সেগুলোকে তোমরাও নোট ডাউন করবে এবং পারলে মুখস্থ করে ফেলো। আর এগুলো দিয়ে যেগুলো শর্ট কোশ্চেন তোমরা বিভিন্ন বইয়ে পাবে 2 নম্বরের প্রশ্ন, সেগুলোকে উত্তর করার চেষ্টা করবে, তাহলে পরীক্ষা অনেক ব্যাপারটা সহজ হবে। তো চলো কবিতায় যাওয়া যাক। তো আমাদের কবিতার নাম হচ্ছে হক রুস্টিং। হক মানে হচ্ছে বাজ পাখি। বাজ পাখি হচ্ছে এক ধরনের প্রেডেটরি বার্ড বা শিকারী পাখি। আর রুস্টিং মানে হচ্ছে কি? রুস্টিং মানে হচ্ছে বিশ্রাম নেওয়া। তাহলে হক রুস্টিং কথাটির এখানে অর্থ হচ্ছে বিশ্রামরত একটি বাজ পাখি। ফার্স্ট স্ট্যান্ডায় রয়েছে, আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, মাই আইজ ক্লোজড। আমি বসে আছি ইন দ্য টপ অফ দ্য উড, অরণ্যের শীর্ষে। এখানে উড মানে কাঠ হয়, এর যুক্ত হলে উডস হলে সাধারণত ফরেস্ট বা অরণ্যকে বুঝায়, তা আমরা উডস অর্থেই এটাকে ধরবো। তাহলে আমি বসে আছি একদম অরণ্যের শীর্ষে, মাই আইজ ক্লোজড, আমার চোখগুলো রয়েছে বন্ধ। তাহলে আমি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? আমি বলতে এখানে হক বা বাজ পাখিকে বোঝানো হয়েছে। ইনঅ্যাকশন, এবং আমি নিষ্ক্রিয়তার মধ্যে রয়েছি। ইনঅ্যাকশন মানে নিষ্ক্রিয়তা, কোনো রকম কাজকর্ম না করা। যেহেতু বিশ্রাম নিচ্ছে সুতরাং ইনঅ্যাকশনে রয়েছে, নিষ্ক্রিয়ভাবে রয়েছে। নো ফলসিফাইং ড্রিম বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট, এবং আমার বাঁকানো মাথা এবং বাঁকানো পা, হুকড মানে বাঁকানো আর ফিট মানে পা, এর মধ্যে কোনো রকম ফলসিফাইং ড্রিম নেই। মানে কোনো রকম তোমার হচ্ছে ফলস ড্রিম বা রোমান্টিক ড্রিম বা সেলফ ডিসেপটিভ ড্রিম বা থট, আত্মপ্রতারণামূলক বা হচ্ছে তোমার কল্পনায় পরিপূর্ণ অবাস্তব কোনো স্বপ্ন আমার এই বাঁকানো মাথার থেকে বা চঞ্চুর থেকে শুরু করে বাঁকানো পা পর্যন্ত এর মধ্যে কোনো রকম ফলসিফাইং ড্রিম কিন্তু নেই। or in sleep rehearse perfect kills and eat, অথবা ঘুমের মধ্যেও আমি রিহার্সেল দেই। রিহার্সেল তোমরা জানো নাটকের মধ্যে দেয়, তাহলে রিহার্সেল দেওয়া মানে মহড়া দেওয়া, মহড়া করা বা প্র্যাকটিস করা। আমি প্র্যাকটিস করি আমার ঘুমের মধ্যে পারফেক্ট কিলস, কি করে নিখুঁতভাবে হত্যা করতে হয় শিকারকে এবং সেটাকে খেতে হয়, সেই ব্যাপারটাকে আমি প্র্যাকটিস করি এমনকি আমার ঘুমের মধ্যেও। তাহলে ঘুমের মধ্যে ও কোনো স্বপ্ন দেখে না, বরং কি করে ওর স্কিলটাকে, অর্থাৎ শিকার করার যে দক্ষতা বা স্কিল, সেটাকে আরো নিখুঁত করা যায় সেটা কিন্তু ও করে থাকে। এবার এখান থেকে কিছু ইম্পর্টেন্ট লাইন বা এক্সপ্রেশন রয়েছে যেগুলো তোমাদের 2 নম্বরের প্রশ্ন বা 6 নম্বরের পার্ট কোশ্চেনে থাকতে পারে। সেটা প্রথমেই হচ্ছে, আই সিট ইন দ্য টপ অফ দ্য উড। এর দ্বারা বুঝিয়েছে দ্য হক ইজ অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য ফরেস্ট অর দ্য ইকোসিস্টেম অর দ্য ফুড চেইন, অর্থাৎ ফরেস্টের, বাস্তুতন্ত্রের অথবা খাদ্য শৃঙ্খলের একদম উপরে রয়েছে হক বা এই বাজ পাখি। ঠিক আছে? দ্য এক্সপ্রেশন সাজেস্ট দ্য হক সুপ্রিম অথরিটি। আর এই এক্সপ্রেশনটা বুঝায় হকের হচ্ছে যেহেতু সর্বোচ্চ জায়গায় রয়েছে, তার মানে তার অথরিটি হচ্ছে সুপ্রিম, মানে তার চরম কর্তৃত্ব, পাওয়ার, ক্ষমতা এবং কন্ট্রোল, নিয়ন্ত্রণ, এটাকে বুঝাচ্ছে। কিসের উপর সেই নিয়ন্ত্রণ রয়েছে? সেই ইকোসিস্টেমের উপর বা বাস্তুতন্ত্রের উপর তার নিয়ন্ত্রণ বা আধিপত্য রয়েছে। হি লিভস ইন হুইচ হি লিভস, যা যেই বাস্তুতন্ত্রে সে বাস করে তার উপরে সেই আধিপত্যটা তার রয়েছে। 2 নম্বর হচ্ছে মাই আইজ ক্লোজড ইন অ্যাকশন, মানে তার চোখগুলো বন্ধ এবং সে নিষ্ক্রিয়তার মধ্যে রয়েছে। যে কোনো একটা যদি থাকে তাহলে এটার ব্যাখ্যা কি হতে পারে? দ্য হক নিড নট স্ট্রাগল ফর হিজ এক্সিস্টেন্স, অর্থাৎ হককে
তার অস্তিত্বের জন্য বা বেঁচে থাকার জন্য কোনো রকম স্ট্রাগল বা সংগ্রাম করতে হয় না। হি এনজয়স ফুল সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার। সে কি করে না ফুড এবং শেল্টার, খাবার এবং হচ্ছে তোমার আশ্রয়ের পূর্ণ নিরাপত্তা তার কাছে রয়েছে, তার কোনো থ্রেট নেই। সেই জন্য আমরা কি করি, আমরা যে এত কাজ করি, পরিশ্রম করি খাবারের জন্য এবং বাসস্থানের জন্য, তাই তো, এবং নিরাপত্তার জন্য, তো এর কোনোটাই হকের দরকার নেই। সেই জন্য সে কি করে, হি রিল্যাক্সেস ইজিলি উইথ হিজ আইস ক্লোজড, একদম খুব সহজভাবে রিল্যাক্স করে চোখ বন্ধ করে, ঠিক আছে। এরপরে যেটা রয়েছে, নো ফলসিফাইং ড্রিম, কোনো মিথ্যাচারে পরিপূর্ণ স্বপ্ন তার মধ্যে নেই। এর দ্বারা বোঝানো হয়েছে হোয়াট ডাজ নট indulge in self-deceptive or romantic dream that are unlikely to be fulfilled, অর্থাৎ হক প্রশ্রয় দেয় না সেরকম আত্মপ্রবঞ্চনামূলক কোনো স্বপ্ন অথবা কোনো হচ্ছে রোমান্টিক স্বপ্নকে প্রশ্রয় দেয় না, যেই স্বপ্নগুলো আমরা মানুষেরা দেখি কিন্তু সেগুলো বাস্তবে পরিণত হওয়া বা যেগুলো ফুলফিলড হওয়াটা খুবই কঠিন বা হয় না, আনলাইকলি টু বি ফুলফিলড, যেগুলো ফুলফিলড হয় না, এই ধরনের কোনো স্বপ্ন কিন্তু এই হক পাখি দেখে না, এই বাজ পাখিটি দেখে না। হি ইজ ব্রুটালি রিয়ালিস্টিক, সে হচ্ছে পাশবিকভাবে বাস্তববাদী, মারাত্মক রূপে বাস্তববাদী। সে যেমন ধরো এমন মানুষ যদি সাধারণত হয় না, যদি কেউ হয় যে বাবা বা মা মারা গেল কিন্তু সে কাঁদতো না, কেন, সে ধরেই নিল যে এটা তো বাস্তবতা, মা বাবা তো মারা যাবেই, সুতরাং কেঁদে কি লাভ, তাহলে তাকে আমরা বলবো ব্রুটালি রিয়ালিস্টিক। এরপরে যেটা মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট, এটার মানে এরকম, the hawk's beak, beak মানে চঞ্চু বা ঠোঁট, and feet are designed, এটাকে ডিজাইন করা হয়েছে কিসের আকারে, in the shape of a hook, হুকের আকারে এটাকে ডিজাইন করা হয়েছে, so that যাতে করে the hawk can grip, হক কি করে গ্রিপ করতে পারে, ধরতে পারে, আঁকড়ে ধরতে পারে his prey, তার শিকারকে টাইটলি শক্ত করে, and tear it off, এটাকে চিরে ফেলতে পারে ভেরি ইজিলি, খুব সহজে, ঠিক আছে। ইট শোজ হিজ স্ট্রেংথ অ্যান্ড ক্রুয়েলটি অ্যাজ আ প্রেডেটর, অ্যাজ আ প্রেডেটর মানে শিকারী হিসাবে এই এক্সপ্রেশনটা দেখায় তার শক্তি এবং নিষ্ঠুরতা, এটাকে প্রকাশ করছে। নাও কাম টু দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা। সেকেন্ড স্ট্যাঞ্জাতে রয়েছে দ্য কনভিনিয়েন্স অফ হাই ট্রিজ, উঁচু গাছের সুবিধা, কনভিনিয়েন্স হচ্ছে সুবিধা, দ্য এয়ার্স বুয়েন্সি মানে বাতাসের বা বায়ুর প্লবতা, অ্যান্ড সানস রে এবং হচ্ছে সূর্যের রশ্মি, আর অফ অ্যাডভান্টেজ টু মি, এই সবগুলোই হচ্ছে আমার অনুকূলে বা এই সবগুলোর সুবিধা অ্যাডভান্টেজ আমি পেয়ে থাকি। অ্যান্ড দ্য আর্থস ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন, এবং পৃথিবীর মুখটা রয়েছে উপর দিকে করা আমার ইন্সপেকশন করার জন্য, আমার পর্যবেক্ষণ বা করার জন্য পৃথিবী তার মুখটাকে যেন উপর দিকে করে তুলে রেখেছে, অর্থাৎ পৃথিবী হচ্ছে হককে অ্যালাউ করছে যাতে পৃথিবীকে সে ইন্সপেকশন করতে পারে বা পর্যবেক্ষণ করতে পারে। এবার তার মানে এখানে দেখা যাচ্ছে যে সাম ন্যাচারাল এলিমেন্টস অফ নেচার, তারা কি করছে, হকের যে তোমার হচ্ছে শিকার করা, হ্যাঁ, সেটাকে সাহায্য করছে, তার যে আনচ্যালেঞ্জড অথরিটি, তার আনচেঞ্জড অথরিটি, সুপ্রিম অথরিটি, সেটাকে বজায় রাখার জন্য, থ্রু আউট মেনটেন করার জন্য নেচারও যেন ডিজাইন হয়েছে সেইভাবে। তাহলে নেচারের মধ্যে কে কে তাকে সাহায্য করছে, না সাহায্য করছে প্রথমে হাই ট্রিজ। তা হাই ট্রিজ কিভাবে ওকে সাহায্য করছে, না এখানে সেই জন্য বলা হয়েছে নেচার হ্যাজ বিন ডিজাইনড ফর দ্য হকস অ্যাডভান্টেজ টু ক্যাচ হিজ প্রে ইজিলি, যে নেচার প্রকৃতি যেন এইভাবেই তৈরি হয়েছে যাতে করে হক তার প্রে মানে শিকারকে খুব সহজে ধরতে পারে। হাইট ইজ হেল্প হিম টু ইন্সপেক্ট আ লট অফ এরিয়া ইন দ্য ফরেস্ট বা অফ দ্য ফরেস্ট, ফরেস্টের অনেকটা এলাকা যেহেতু অনেক উঁচুতে আছে, উঁচুতে থাকার কারণে যেমন ওয়াচ টাওয়ার থাকে, ওয়াচ টাওয়ার থেকে আমরা চারদিকে অনেকটা জায়গা দেখতে পারি, সেরকম যেহেতু উঁচুতে বসে আছে সেই কারণে সে কি করছে, ফরেস্টের অনেকটা এলাকা ও ইন্সপেক্ট করতে পারছে, কোথায় কোন শিকার আছে, কোনটাকে সে শিকার করবে, সেইভাবে
যে হাইটিস সেটা হচ্ছে তাকে সাহায্য করছে। এরপরে রয়েছে এয়ার বুয়েন্সি, মানে বাতাসের প্লবতা। তোমরা নিউটনের থার্ড ল পড়েছো যে এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, অর্থাৎ বায়ু শূন্য স্থানে কিন্তু পাখি উঠতে পারে না। কেন? পাখি করে ডানা দিয়ে ঝাপটা দেয় বাতাসকে, যেই বলটা ডানা দিয়ে বাতাসের উপর পাখি প্রয়োগ করলো, ঠিক ততটা বল কি করে, সেই হচ্ছে বায়ু হচ্ছে পাখির পালক বা ডানার উপরে প্রয়োগ করে, আর সেটার উপর ভর করে একটা পাখি কিন্তু উড়ে যায়। যেমন করে আমরা জলের ভেতর সাঁতার কাটি জলের প্লবতা আছে বলে। প্লবতা মানে হচ্ছে আপথ্রাস্ট বা আপওয়ার্ড ফোর্স, অর্থাৎ যে কোনো, সেটা বায়ু হোক আর জল হোক, সেটা উপর দিকে তার ভেতরে কোনো কিছু পড়লে সে উপর দিকে একটা বল প্রয়োগ করে। এই যে উপর দিকে যে বলটা প্রয়োগ করছে এটাকে আপথ্রাস্ট বলা হয় বা বুয়েন্সি বলা হয় বা প্লবতা বলা হয়। তাহলে প্লবতা ওকে কিভাবে সাহায্য করছে? প্লবতা, এয়ার বুয়েন্সি হেল্পস দ্য হক টু ফ্লাই উইথ হিজ প্রে ইজিলি, অর্থাৎ বাতাসের প্লবতা হককে সাহায্য করছে তার শিকারকে নিয়ে খুব সহজে উড়ে যেতে বা খুব সহজে উড়ে এসে শিকারকে ধরতে। এই দুটোতেই তাকে সাহায্য করছে এয়ার বুয়েন্সি। আর সানস রেজ অ্যান্ড আর্থস আপওয়ার্ড ফেস, সূর্যরশ্মি এবং পৃথিবীর মুখটা যে উপর দিকে করে আছে, এইটা হেল্প দ্য হক টু মেক হিজ প্রে মোর ভিজিবল টু হিম। এটা কি করে? তার শিকারকে তার কাছে আরো বেশি দৃশ্যনীয় করে তোলে, আরো বেশি ভালো মতো ভিজিবল হয় তার কাছে, মানে ভালো মতো সে ওই প্রেটাকে দেখতে পারে। এই দুটো কারণে এইভাবে প্রকৃতির বিভিন্ন যে উপাদানগুলো, এলিমেন্টস গুলো রয়েছে, তারা হককে সাহায্য করছে আরো পারফেক্ট প্রেডেটর হতে, আরো পারফেক্ট শিকারী হতে। এবার নেক্সট স্ট্যাঞ্জা, মাই ফিট আর লকড আপন দ্য রাফ ওয়ার্ক, আমার পা দুটো লক করা আছে। লক করা মানে তালাবদ্ধ থাকা এখানে তা না, এখানে লক করা মানে হচ্ছে আমার পা দুটো আঁকড়ে ধরে আছে। হ্যাঁ, পা দুটো আঁকড়ে ধরে আছে কাকে? রাফ বার্কে। রাফ মানে হচ্ছে অমসৃণ, অমসৃণ বা খসখসে, হ্যাঁ, এবড়ো থেবড়ো। যে বার্ক মানে হচ্ছে বাকল, গাছের বাকলকে এইভাবে গ্রিপ করে আছে, সেটাকে বলা হচ্ছে লক করে। তাহলে আমার পা দুটো কি করে আছে? গাছের যে অমসৃণ বাকল তাকে আঁকড়ে ধরে আছে। ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন টু প্রডিউস মাই ফুড মাই ইজ ফেদার, বলছে সমস্ত সৃষ্টি যেন কাজ করেছিল তার পা, আমার পা এবং আমার ফেদার, আমার প্রত্যেকটা ফেদার পালক, তাকে প্রডিউস করতে মানে তৈরি করতে, সৃষ্টি করতে, যেন সমগ্র সৃষ্টি কাজ করেছিল তার কি পা এবং হচ্ছে প্রত্যেকটা পালক তৈরি করতে। এটা বলেছে। নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট, আর এখন আমি কি করি? একবার সৃষ্টি হবার পরে এই সৃষ্টিটাকেই আমি কি করি? পায়ের নিচে ধরে রাখি, পদানত করে রাখি। পদানত করা মানে ইট ইজ আন্ডার মাই কন্ট্রোল, দ্য হোল ক্রিয়েশন ইজ আন্ডার মাই কন্ট্রোল, যে গোটা সৃষ্টিটাই এখন আমার পদানত। তার মানে এখানে টাইরান্টের মতো কথা বলছে, স্বৈরাচারীর মতো কথা বলছে কে? এই হক। এবার এখান থেকে যে ব্যাখ্যা বা প্রশ্ন তোমাদের থাকতে পারে যে ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন টু প্রডিউস মাই ফুড মাই ইজ ফেদার, এর দ্বারা কি বোঝানো হয়েছে? এর দ্বারা বোঝানো হয়েছে, হিয়ার দ্য হক ক্লেইমস দ্যাট দ্য এন্টায়ার ইউনিভার্স আর এন্টায়ার ক্রিয়েশন, এন্টায়ার মানে সমগ্র, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড বা সমগ্র সৃষ্টি ওয়ার্কড কাজ করেছিল টু প্রডিউস হিজ স্ট্রং ফিট অ্যান্ড ফেদার্স, তার শক্তিশালী পা এবং ফেদার মানে পালককে তৈরি করতে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড কাজ করেছিল, এটা বলা হয়েছে। বাট নাও দ্য হক ইজ সো অ্যারোগেন্ট, এইবার হক এতটাই উদ্ধত, অ্যারোগেন্ট, দ্যাট হি হোল্ডস দ্য সেম ক্রিয়েশন ইন হিজ ফুট বা আন্ডার হিজ ফুট, সে কি করে? সেই একই সৃষ্টিকে সে পদানত করে রাখে, পায়ের নিচে বা পায়ে ধরে রাখে। এখানটা তাহলে সে কি করছে? হি ডিফাইজ ইভেন হিজ ক্রিয়েটার, সে এমনকি তার যে সৃষ্টিকর্তা তাকেও সে অবজ্ঞা করে, ডিফাই করে, এটা বোঝানো হয়। নেক্সট স্ট্যাঞ্জা, অর ফ্লাই আপ, অথবা আমি উড়ে উপরে উঠি,
অ্যান্ড রিভলভ ইট স্লোলি, যে তার যে ক্রিয়েশন, তার যে ওয়ার্ল্ড, তার যে ফরেস্ট, তার যে ইকোসিস্টেম, তার চারপাশে আস্তে আস্তে রিভলভ করে, মানে আবর্তন করে, ঘুরে বেড়ায় এইভাবে চক্রাকারে। আর ঘুরে বেড়ায় আর কি করে? আই কিল, আমি হত্যা করি, হোয়ার আই প্লিজ, যেখানটায় যেমন খুশি, যাকে খুশি আমি হত্যা করি, বিকজ, কারণ, ইট ইজ অল মাইন, কেন এখানে যে সমস্ত শিকার রয়েছে সবই তো আমার, তাই আমি যাকে খুশি যেমন খুশি হত্যা করি। তাহলে এখানে আবার একটা টাইরান্টের মতো, মানে স্বৈরাচারীর মতো কথা বলছে এখানে হক। তারপরে বলছে দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি, আমার দেহের মধ্যে কোন রকম কুতর্ক এটা নেই। হচ্ছে সফিস্ট্রি হচ্ছে ক্লেভার রিজনিং টু প্রুভ সামথিং ট্রু হুইচ ইজ অ্যাকচুয়ালি ফলস, অর্থাৎ কোন একটা মিথ্যা সেটাকে তুমি কুযুক্তি দিয়ে সত্য বলে প্রমাণ করতে চাচ্ছ, সেটাকে সফিস্ট্রি বলা হচ্ছে। যে কোনো ভনিতা বা কুতর্ক আমার দেহের মধ্যে কিন্তু নেই, কারণ আমার কুতর্ক করার কোনো প্রয়োজনই পড়ে না, কেননা কারোর কাছে আমাকে জবাবদিহি করতে হয় না আমার কাজের জন্য, বিকজ আই অ্যাম অল ইন অল, আমি সর্বে সর্বা। মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস, আর আমার শিষ্টাচার হচ্ছে যারা আমার সামনে আসবে, আমার শিকারেরা, তাদের হচ্ছে মাথাটাকে চিরে ফেলা হচ্ছে আমার শিষ্টাচার। অর্থাৎ এখানে তার যে ভায়োলেন্ট নেচার, হিংস্র প্রকৃতি, তার ক্রুয়েলটি, তার যে কি বলবো নিষ্ঠুরতা, সেটা প্রকাশ পেয়েছে। তো এখানে যে প্রশ্নগুলো হতে পারে, আই কিল হোয়ার আই প্লিজ, এটার থেকে বলতে পারে যে এটাকে এক্সপ্লেইন করো, ব্যাখ্যা করো। হিয়ার দ্য হক ক্লেমস হিজ আনরেস্ট্রিক্টেড ফ্রিডম টু কিল, এখানটায় হক দাবি করে তার হচ্ছে লাগামহীন স্বাধীনতা হত্যা করবার। আনরেস্ট্রিক্টেড মানে লাগামহীন, আর ফ্রিডম মানে স্বাধীনতা, টু কিল মানে হত্যা করা। কেন? অ্যাজ হি ইজ দ্য সোল ওনার অফ হিজ ওয়ার্ল্ড, যেহেতু তার জগতের বা তার সাম্রাজ্যের সেই হচ্ছে সোল, মানে একমাত্র ওনার, মানে হচ্ছে মালিক, সুতরাং তার আনরেস্ট্রিক্টেড ফ্রিডম আছে যাকে খুশি তাকে হত্যা করবার, ঠিক আছে। হিজ অথরিটি ইজ আনচেঞ্জড অ্যান্ড আনচ্যালেঞ্জড অলসো, তার কর্তৃত্ব হচ্ছে অপরিবর্তনীয় এবং হচ্ছে কেউ তাকে চ্যালেঞ্জও করতে পারবে না তার অথরিটিকে, এমনটা এটা বোঝানো হয়েছে। এরপরে রয়েছে দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি, আমার দেহের মধ্যে কোনো কুতর্ক সেটা নেই বা ভনিতা নেই। In this line, the hawk claims that he does not require any deceptive reasoning, তার দরকার নেই কোন রকম প্রতারণামূলক হচ্ছে কারণ দর্শানোর বা হচ্ছে তর্ক বা যুক্তি দেবার প্রয়োজন নেই, বিকজ হি ইজ পিওরলি ড্রাইভেন বাই হিজ ইনস্টিংক্ট, কেননা সে পুরোপুরিভাবে পরিচালিত হয় তার সহজাত অভ্যাস বা প্রবৃত্তির দ্বারা। ইনস্টিংক্ট মানে সহজাত অভ্যাস বা প্রবৃত্তি, সরি। হি ইজ ডিফারেন্ট ফ্রম হিউম্যান বিংস, এইখানটায় হক হচ্ছে মানুষ থেকে আলাদা, কেননা মানুষ কি করে, হু জাস্টিফাই দেয়ার অ্যাকশনস উইথ কমপ্লেক্স রিজনিং, কেননা মানুষ কি করে তার অ্যাকশনকে জাস্টিফাই করে, যথাযথ প্রমাণ করে, কি দিয়ে? কমপ্লেক্স রিজনিং দিয়ে, জটিল যুক্তি বা তর্ক দিয়ে মানুষ কোনো ভুলভাল কাজ করলে তাকে যথাযথ প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়ে। এই দিক থেকে মানুষ থেকে এই হক বা বাজ হচ্ছে, বাজ পাখিটি সম্পূর্ণ আলাদা। এবারে নেক্সট স্ট্যাঞ্জা, দ্য অ্যালটমেন্ট অফ ডেথ, মৃত্যুর বিলি ব্যবস্থা বা বন্টন ব্যবস্থা। অর্থাৎ হক এখানে মৃত্যুর বন্টন ব্যবস্থা করে থাকে, অর্থাৎ তার সাম্রাজ্যে বা তার অধীনে যে সমস্ত শিকার রয়েছে, কার কবে মৃত্যু হবে, কাকে কবে সে হত্যা করে খাবার হিসাবে নেবে, সেটা সে নিজেই সিদ্ধান্ত নেয়। সেই জন্য মৃত্যুর বিলি ব্যবস্থা সে নিজেই করে থাকে, যেমন আমাদের ধর্মে যমরাজ যেটা করে থাকে। For the one path of my flight is direct through the bones of the living. For মানে এখানে কারণ, কারণ আমার উড্ডয়নের, ফ্লাইট মানে উড্ডয়ন বা ওড়া, আমার ওড়ার একটা পথ হচ্ছে একদম সোজা, এবং সোজা সেটা থ্রু মান মধ্য দিয়ে, কার মধ্য দিয়ে? বোনস অফ দ্য লিভিং,
যারা জীবন্ত রয়েছে, জীবিত রয়েছে, তাদের হাড়ের সরাসরি তাদের হাড়ের ভেতর দিয়ে হচ্ছে আমার ওড়বার পথ। অর্থাৎ আমার ওড়বার পথে যে সমস্ত শিকার আমার সামনে আসবে তাদের প্রত্যেককে আমি কি করব? হত্যা করব। এটা বোঝানো হয়েছে। আর এই যে আমি হত্যা করব, যাকে পাবো তাকেই হত্যা করব আমার খেয়াল খুশি মতো, এর জন্য নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট। আর এটা হচ্ছে, এই হত্যা করাটা হচ্ছে আমার রাইট এবং অধিকার, এবং কোনো তর্কের, আর্গুমেন্টস মানে তর্ক বা যুক্তির প্রয়োজন হয় না আমার এই অধিকারকে জাহির করতে, অ্যাসার্ট করতে, জাহির করতে। এটা যে আমার অধিকার, সেটাকে জাহির করা বা প্রমাণ করার জন্য আমাকে কোনো কৈফিয়ত দিতে হয় না, আমাকে কোনো যুক্তি বা আমাকে কোনো আর্গুমেন্টস দিতে হয় না, কোনো রিজনিং বা কোনো কারণ দর্শাতে হয় না আমাকে। এটা বোঝানো হয়েছে। তাহলে এখান থেকে 2 নম্বরের কোয়েশ্চেন যেটা হতে পারে, দ্য অ্যালটমেন্ট অফ ডেথ, এটাকে এক্সপ্লেন করতে বলতে পারে। দিস লাইন সাজেস্ট দ্যাট হক অ্যাসাইন্স ডেথ টু আদার্স। যে হক কি করে? অন্যদের মৃত্যুদণ্ড দেয়, মৃত্যুদণ্ড দেয় তাদেরকে। হি হ্যাজ গড লাইক কন্ট্রোল, তার ঈশ্বরের মতো একটা কন্ট্রোল বা একটা নিয়ন্ত্রণ রয়েছে ওভার লাইফ অ্যান্ড ডেথ, মৃত্যু এবং জীবনের উপর। কাদের মৃত্যু এবং জীবন? অফ দোজ আন্ডার হিজ কন্ট্রোল, তার অধীনে যে সমস্ত প্রাণীরা রয়েছে তাদের মৃত্যু এবং জীবনের উপর তার একটা গডলাইক কন্ট্রোল রয়েছে, মানে ঈশ্বরের মতো একটা কি নিয়ন্ত্রণ রয়েছে। এবার সেকেন্ড যেটা আসতে পারে এখান থেকে, নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট, এটাকে এক্সপ্লেন করতে বলতে পারে। দিস লাইন সাজেস্ট দ্যাট, এই লাইনটা সাজেস্ট করে যে দ্য হক ডাজ নট নিড এনি আর্গুমেন্টস, হকের কোনো তর্কের প্রয়োজন নেই, কোনো যুক্তি দেবার প্রয়োজন নেই টু জাস্টিফাই হিজ অ্যাকশনস, তার কাজকর্মগুলোকে যথাযথ প্রমাণ করতে হকের কোনো যুক্তি বা তর্ক দেওয়ার প্রয়োজন নেই। অ্যাজ হিজ অ্যাকশন অফ কিলিং, যেহেতু হত্যা করার তার কাজটি ইজ ইনস্টিংটিভ, হচ্ছে তার সহজাত প্রবৃত্তিমূলক, অর্থাৎ তার জন্মগত অভ্যাস হচ্ছে হত্যা করা। অ্যান্ড হিজ অথরিটি ইজ আনচ্যালেঞ্জড অ্যান্ড আনকোয়েশ্চেনেবল, এবং তার কর্তৃত্ব হচ্ছে যে আনচ্যালেঞ্জ, সেটাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। আর হচ্ছে আনকোয়েশ্চেনেবল, মানে তার যে অথরিটি বা কর্তৃত্ব তার উপর কেউ প্রশ্নও তুলতে পারে না, প্রশ্নাতীত আধিপত্য বা কর্তৃত্ব তার রয়েছে। এবারে আমাদের লাস্ট স্ট্যাঞ্জা, দ্য সান ইজ বিহাইন্ড মি, সূর্য রয়েছে আমার পেছনে। নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স আই বিগ্যান, কোনো কিছুই পরিবর্তন হয়নি মানে জবের থেকে আমি শুরু করেছিলাম, অর্থাৎ জবের থেকে আমি আমার এই কর্তৃত্ব আমি শুরু করেছিলাম, আমার রাজত্ব শুরু করেছিলাম, তবের থেকে কোনো কিছুই পরিবর্তন হয়নি। আর এই যে অপরিবর্তিত সবকিছু রয়েছে তার পেছনে রয়েছে সূর্য। কারণ সূর্যের কারণেই, একটা ব্যাখ্যা এমন হতে পারে যে সূর্যের কারণেই তো টাইম চেঞ্জ হচ্ছে, আর টাইম চেঞ্জ হচ্ছে বলছে প্রকৃতির সবকিছুই পরিবর্তন হচ্ছে, তাহলে পরিবর্তনের মূলে কিন্তু রয়েছে সূর্যের রেগুলেশন, সূর্যের যে আবর্তন সেটা রয়েছে। এবার সূর্য তার পেছনে রয়েছে, মানে সূর্য তাকে হেল্প করছে, সূর্য তাকে অ্যাসিস্ট করছে, সূর্য তার সাথে আছে, পাশে আছে, সেই জন্য সময়টাও যেন এগোচ্ছে না, আর কোনো কিছু পরিবর্তন হচ্ছে না, তার সাম্রাজ্যটা হচ্ছে স্ট্যাটিক অবস্থায় হয়ে গেছে, হ্যাঁ, একদম স্থির অবস্থায় রয়ে গেছে। তাই বলছে জবের থেকে আমি আমার শাসন কার্য শুরু করছিলাম, আমার কর্তৃত্ব হাতে নিয়েছিলাম, তবের থেকে কোনো কিছুই পরিবর্তন হয়নি, এবং সূর্য আমার পেছনে আমাকে সাহায্য করার জন্য রয়েছে। মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, আমার চোখ কোনো পরিবর্তনকে অনুমোদন করে না। এরা যারা স্বৈরাচারী শাসক হয় তারাও কিন্তু তারা যেমনটা চায় তার থেকে যদি একটু 19-20 হয় সেটাকে তারা অনুমোদন করে না, কড়া হাতে সেটাকে তারা দমন করে তো, যেমন হিটলার করেছিল, তোমরা জানো। আমাদের এখনো আমাদের দেশেও কিছু কিছু হিটলার এরকম রয়েছে, তোমরা জানো, তাই না? তারপরে বলছে আই অ্যাম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, আমি যাচ্ছি রাখতে জিনিসগুলোকে যেরকমটা আছে তেমনটা, লাইক দিস, এরকমটাই আমি জিনিসগুলোকে রাখতে চলেছি। এরকমটা মানে আনচেঞ্জড অবস্থায় রাখতে চলেছি, আনচ্যালেঞ্জড অবস্থায় রাখতে চলেছি, অর্থাৎ আমার কর্তৃত্ব, আমার অধিকার, আমার কন্ট্রোল, আমার নিয়ন্ত্রণ
আমার শক্তি, এর কোনো পরিবর্তন হবে না। এ যেমনটা আছে আমি তেমনটাই রেখে যাব, তেমনটাই চলতে থাকবে, এটাই আমি চাই। এখানটায় কবিতাটা শেষ হলো। এবার এখান থেকে যেটা আসতে পারে, দ্য সান ইজ বিহাইন্ড মি, এর দ্বারা কি বুঝিয়েছে? দ্য লাইন সাজেস্ট দ্যাট ইভেন দ্য সান, দ্য সোল সোর্স অফ অল এনার্জি অন আর্থ, যে পৃথিবীর সমস্ত শক্তির একমাত্র উৎস যে সূর্য, সেই সূর্যও কি করছে? সাপোর্টস হকস আনচেঞ্জিং অথরিটি। এই যে হকের যে আনচ্যালেঞ্জিং এবং আনচেঞ্জিং অথরিটি, তার যে অপরিবর্তনীয় যে কর্তৃত্ব, তাকে যেন সূর্যও সাহায্য করছে। যে সূর্য এতটাই শক্তিমান যে পৃথিবীতে সমস্ত শক্তির উৎস হচ্ছে সেই সূর্য, তাই সেই সূর্য যাকে সাহায্য করছে, তার মানে এখানে হক অ্যারোগেন্টলি বোঝাতে চেয়েছে ইভেন হি ইজ সুপিরিয়র টু দ্য সান, এমনকি সে সূর্যের চেয়েও সে হচ্ছে বড়, বা সূর্যের চেয়েও সে স্ট্রঙ্গার, শক্তিশালী। এই যে সেই জন্য বলা হয়েছে, ইট অলসো ইমপ্লাইজ দ্যাট ইভেন দ্য সান ইজ ইনফিরিয়র টু হিম, যে এমনকি সূর্যও তার কাছে ছোট। ইনফিরিয়র মানে ছোট বা নিকৃষ্টতর। আর একটা প্রশ্ন এখান থেকে হতে পারে, মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, আমার চোখ কোনো পরিবর্তনকে অনুমোদন করে না বা করেনি। দিস লাইন সাজেস্ট দ্যাট লাইক এ পারফেক্ট টাইরান্ট, এই লাইনটা সাজেস্ট করে যে একটা নিখুঁত স্বৈরাচারীর মতো, দ্য হক ডাজ নট অ্যালাউ এনি চেঞ্জ, হক কি করে না? কোনো চেঞ্জ, পরিবর্তনকে অ্যালাউ করে না। পরিবর্তন, আমূল পরিবর্তন মানেই তো বিপ্লব, আর বিপ্লব হলে তো রাজার বা রাজতন্ত্র বা স্বৈরতন্ত্রের এগুলো পতন ঘটে, তাই না? সেই জন্য কোনো চেঞ্জকে সে কি করে না? অ্যালাউ করে না। কোন চেঞ্জ? দ্যাট মে কোয়েশ্চেন অর অপোজ হিজ সুপ্রিম অথরিটি, তার যে চরম কর্তৃত্ব সেটার উপর প্রশ্ন তুলতে পারে, অথবা তাকে অপোজ বা তার বিরোধিতা করতে পারে, এরকম কোনো পরিবর্তনকে হক অ্যালাউ করে না। ঠিক আছে, এইখানেই আমাদের আজকের ক্লাস শেষ হলো। আশা করি তোমরা সমস্ত কবিতাটি বুঝতে পেরেছো। তবে কবিতাটা শেষ করার আগে আরেকটা কথা তোমাদের আমি বলি, যে এই কবিতাটাকে আমরা দুভাবে দেখতে পারি। কেননা কবিতা হচ্ছে কি বলতো, একটা প্রিজমের মতো, মানে যে দিক থেকে যে দেখে, যেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখে ভালো কবিতা যেগুলো, সে সেরকম অর্থ সেখান থেকে খুঁজে বের করে। সেই জন্য ভালো কবিতার প্রচুর ক্রিটিক্স থাকে, তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কবিতাকে ব্যাখ্যা করে, আর সেই ক্রিটিসিজমগুলো পাবলিশড হয় বিভিন্ন ম্যাগাজিনে। তাহলে একটা এখানে বলা যেতে পারে যে প্রকৃতির রাজ্যে, সেখানটায় কোনো রকম মরালিটি, মরাল ভ্যালুস, হিউম্যানিটি, এই যে জিনিসগুলো, যে মানবিকতা, তারপরে তোমার হচ্ছে সহনশীলতা, তারপর হচ্ছে ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, এই ব্যাপারগুলো হচ্ছে সমস্তটাই মানুষের জগতে থাকে। সেটা কিন্তু প্রকৃতির জগতে, যেখানে মানুষ নেই, শুধু পশু আছে, পশুদের জগতে কিন্তু এই জিনিসগুলোর কোনো স্থান নেই। হ্যাঁ, সেখানে ভায়োলেন্স, ক্রুয়েলটি, হ্যাঁ, কিলিং, এগুলোই হচ্ছে সেখানকার নিয়ম। সেখানে কোনো প্রাণীকে বেঁচে থাকতে গেলে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, তোমরা পড়েছো যে সেখানটায় নির্মমভাবে কেউ খাদক, কেউ যে কোনো একটা সময় খাদক মানে অন্যকে খাচ্ছে, সেই খাদক আবার কোনো একটা সময় খাদ্যে পরিণত হচ্ছে, এরকম নিয়ম সেখানটায় চলে। আবার অন্য অ্যাঙ্গেল থেকে বলা যায় যে আমাদের পৃথিবীতে, আমাদের দেশে যুগে যুগে এই ধরনের কিছু হক বা বাজ পাখির মতো স্বৈরাচারী শাসক বা রাজা ছিলেন বা আছে, যারা কি করে, এই হক পাখি যেরকম তার আন্ডারে থাকা সমস্ত প্রাণীগুলোকে যেমন খুশি তেমন করে হত্যা করছে, সেরকমভাবে স্বৈরাচারী শাসকেরাও কি করে, তাদের আন্ডারে থাকা সাধারণ মানুষ যারা আছে তাদেরকে নির্মমভাবে অত্যাচার করে, নিষ্পেষিত করে, তাদেরকে নির্যাতন করে এবং হত্যাও করে। যেমন হিটলার প্রচুর ইহুদিকে লাইন করে গুলি করে মেরেছিল, একা হিটলার। তাহলে কত বড় স্বৈরাচারী শাসক ছিল হিটলার। তাহলে হিটলারকে আমরা কি করতে পারি, তুলনা করতে পারি এই বাজ পাখির সাথে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, দেখা হবে পরের কোনো ক্লাসে। থ্যাংক ইউ।